সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে সুস্বাগতম। কাজী আজহার আলী কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। উপস্থাপনায় আছি আমি প্রসেনজিৎ তালুকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কাজী আজহার আলী কলেজ, ফকিরহাট, বাগেরহাট। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা প্রয়োজন হলে দেখে নিতে পারো। নিয়মিত অনলাইন ক্লাসের আজ হলো আমাদের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা, ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের উপর ক্লাস সংগঠিত হবে। তো আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? আমরা মূলত আমাদের পাঠ্য বিষয় হলো মূলধন ব্যয়, সপ্তম অধ্যায়, দ্বিতীয় খণ্ড। আজ অনলাইন ক্লাসের 27তম ক্লাস আমরা আজকে এখানে সম্পন্ন করব। তো মূলধন ব্যয়, সপ্তম অধ্যায়, দ্বিতীয় খণ্ড, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আমরা নতুন অধ্যায় শুরু করার আগে বা নতুন টপিক শুরু করার আগে দেখে নিই আমরা গত লেকচারে কি দেখছিলাম। গত লেকচারে দেখছিলাম মূলধন ব্যয়ের সম্পর্কে আমরা ধারণা লাভ করছিলাম। মূলধন ব্যয়ের গুরুত্ব বা সুবিধা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। মূলধন ব্যয়ের তাৎপর্য কি ছিল সে বিষয়ে আমরা দেখছিলাম। অর্থায়নের উপর মূলধন ব্যয়ের প্রভাব, যে প্রভাবগুলো ছিল সেগুলো আমরা দেখছিলাম। মূলধন ব্যয়ের নির্ধারণের সীমাবদ্ধতাগুলো আমরা দেখছিলাম। তো এই বিষয়গুলো তোমরা গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে অন্য টপিক নিয়ে বা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের কি আছে টপিকসে? আজকে আমাদের টপিকসে আছে, আজকে পাঠ শেষে আমরা কি দেখতে পারবো? আজকে পাঠ শেষে আমরা মূলধনের বিভিন্ন উৎস বা উপাদান, দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়, অপরিশোধযোগ্য ঋণপত্র, পরিশোধযোগ্য ঋণপত্র, ঋণ হচ্ছে সবচেয়ে কম ব্যয়সম্পন্ন তহবিলের উৎস, এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয়। এই টপিকসগুলো নিয়ে মূলত আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমরা শুরু করি আমাদের আজকের টপিকস। আজকের টপিকসের প্রথমে আছে মূলধন ব্যয়ের বিভিন্ন উৎস বা উপাদান। মূলধন ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন উৎস বা উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই মূলধন ব্যয়টা কি? আগে মূলধনের বিভিন্ন উৎস বা উপাদান। মূলধন আমি গত ক্লাসে তোমাদের সাথে বলেছিলাম যে মূলধনটা কি। মূলত মূলধন হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। একটি প্রতিষ্ঠান যখন তার কার্যপ্রণালী সম্পন্ন করে থাকে তখন তার কাজগুলো সম্পূর্ণ করার জন্য যে অর্থটার প্রয়োজন হয়ে থাকে সেটাকেই কিন্তু আমরা মূলত মূলধন বলে থাকি, এবং এই মূলধনটাকে কিন্তু আমরা বিভিন্ন উৎস হতে সংগ্রহ করতে পারি। তো এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা মূলত আমাদের যে বিভিন্ন উৎস আছে সেই উৎসগুলো নিয়ে আলোচনা। তো উৎসের প্রথমে কোনটা আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম উৎস হচ্ছে সাধারণ শেয়ার, দেন অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, বন্ড এবং সংরক্ষিত আয়। তো চারটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে মোটামুটি ডিসকাস করব যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে কি আছে, আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হলো সাধারণ শেয়ার। তো সাধারণ শেয়ারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের প্রধান এবং প্রথম উৎস হচ্ছে সাধারণ শেয়ার। যৌথ মূলধনী, এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা ইচ্ছে করলেই কিন্তু সব কোম্পানির শেয়ার ইস্যু করতে পারে না। অনলি প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড আমরা দেখছি। পাবলিক লিমিটেডটা কি? একক মূলধন, একজন মালিক বা একটা পরিবার ভিত্তিক মালিকানা থাকে। আর পাবলিক লিমিটেডটা কি? পাবলিক লিমিটেডটা হচ্ছে একাধিক মালিক থেকে থাকে এবং তারাই প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। তো সাধারণ শেয়ারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ শেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের অর্থটাকে সংগ্রহ করে থাকে। দেন পরবর্তী আমাদের টপিক কি আছে? দেন পরবর্তী টপিক যেটা হলো সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারের মাধ্যমেও কিন্তু প্রতিষ্ঠান মূলধন সংগ্রহ করতে পারে। অগ্রাধিকার শেয়ার কি আমরা ডিসকাস আগে করছি, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ যে শেয়ারগুলো ইস্যু করে থাকে এটা অনেকটা সাধারণ শেয়ারের মতো, কিন্তু এদের কার্যপ্রণালী সাধারণ শেয়ারের মতো নয়।
কেন সাধারণ শেয়ারের মতো নয়? কারণ এরা কিছু কিছু অগ্রাধিকার পেয়ে থাকে, আবার কিছু কিছু অধিকার কম পেয়ে থাকে। যেমন যদি কোম্পানির একটা নির্দিষ্ট হারে এরা সুদ পেয়ে থাকে, তারপর এদের লভ্যাংশ সবার আগে পেয়ে থাকে, তারপর প্রতিষ্ঠান যদি কখনো দেউলিয়া হয় এদের অংশটাকে আগে পরিশোধ করা হয়। কিন্তু সব থেকে বড় বিষয়, এরা কিন্তু কোম্পানির কোনো মালিকানা পেয়ে থাকে না, মানে ভোটাধিকার থাকে না। তো এটাই। তো ঋণপত্র, বন্ড বা দলিল, এটাও তোমাদের সাথে আমি আগে আলোচনা করছি। ঋণপত্র বা বন্ড দলিলটা কি? ঋণপত্রটা হলো যে প্রতিষ্ঠান বিভিন্ন তাদের কার্যাবলী সম্পন্ন করার জন্য বিভিন্ন বাট্টার মাধ্যমে বা চুক্তির মাধ্যমে বিভিন্ন দলিল বা ঋণপত্র দিয়ে থাকে, যে তার মাধ্যমে তারা তাদের ব্যবসাটাকে সামনের দিকে অগ্রসর করতে পারে। এই মাধ্যমে বা বন্ডের মাধ্যমেও প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করে থাকে। এবং পরবর্তী পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়টা কি? সংরক্ষিত আয় হচ্ছে প্রতিষ্ঠান প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করে। এই মুনাফা থেকে একটা নির্দিষ্ট অংশ তার পরবর্তী ব্যবসার ক্ষেত্রে মূলধন হিসাবে ব্যবহার করে। এটা হলো সংরক্ষিত আয়। তো এই সংরক্ষিত আয়কে থেকে কিন্তু কোম্পানি মূলধনের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো এটি সরাসরি বাহ্যিক কোনো ব্যয় নয়। সংরক্ষিত আয়ের সূচক ব্যয় বা অন্তর্নিহিত ব্যয় আছে। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো পরবর্তী টপিকসে আমরা চলে আসি। পরবর্তী টপিকসে আমাদের কি বলছে? পরবর্তী টপিকসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ম্যাথমেটিক্যাল কিছু টার্মও আছে, আমরা এটা কমপ্লিট করব। দীর্ঘমেয়াদী ঋণ, পরবর্তী টপিক যেটা আছে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়। তো আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা হলো মূলধনের বিভিন্ন উৎস বা উপাদান। একবার আলোচনা করব দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় সম্পর্কে। তো দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়টা কি? তো আমরা প্রতিষ্ঠান যখন তাদের কার্যাবলী বা কার্যপ্রণালী যখন শুরু করে, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের ব্যয়ের সম্মুখীন হয়ে থাকে। এর মধ্যে অন্যতম একটি ব্যয় হলো দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়। দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়টা কি আমরা একটু পড়লে বুঝতে পারবো। সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠান অতিরিক্ত আয় অর্জনের জন্য ঋণ গ্রহণ করে থাকে। তাদের এই ঋণকৃত মূলধন ব্যয়কে ঋণ মূলধন বলা হয়। মানে অতিরিক্ত আয় অর্জনের জন্য ঋণ গ্রহণ করে থাকে, তাদের এই ঋণকৃত মূলধনের ব্যয়কে বলা হয় ঋণ মূলধন ব্যয়। প্রত্যেকটি প্রতিষ্ঠান সাধারণত এক বা একাধিক উৎস হতে ব্যবসার জন্য ঋণ সংগ্রহ করে। যেমন ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ঋণ। আর বৃহদাকৃতির প্রতিষ্ঠানগুলো কি করে থাকে? তারা হচ্ছে বন্ড ইস্যু করে বা ঋণপত্র ইস্যু করে, এইভাবেই তারা অর্থ সংগ্রহ করে থাকে। তো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ মূল্যায়নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সংক্ষেপে ঋণ মূল্যায়নকে কেডি দ্বারা কেডি দ্বারা প্রকাশ করতে পারি। তো দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় বলতে কর পরবর্তী ঋণের ব্যয়কে বোঝায়। ঋণ মূলধন ব্যয়ের ভিত্তি হলো সুদের হার, ঋণপত্রের পরিশোধযোগ্যতা, অপরিশোধযোগ্যতা, এগুলোর পরে নির্ভর করে থাকে। আমরা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে এটাকে আমরা একটু কমপ্লিট করি। তো ম্যাথমেটিক্যাল টার্মে দীর্ঘমেয়াদী, সহজ কথায় তোমরা যেটা মনে রাখবে সেটা হলো দীর্ঘমেয়াদী ঋণ নিলে আমাদের যে ব্যয়টা বহন করতে হয় সেটাই হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়। এটা বিভিন্ন ধরনের প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা দেখি। প্রসেসের প্রথমে বলছে কি অপরিশোধযোগ্য ঋণপত্র। তো এর প্রথম যে পয়েন্ট যেটা আছে দীর্ঘমেয়াদী, দেখে নাও দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে যেটা আছে এইখানে আমরা দেখছিলাম একটা হচ্ছে পরিশোধযোগ্য, একটা হচ্ছে অপরিশোধযোগ্য। তো পরিশোধযোগ্যটা কি? অপরিশোধযোগ্য মানে যে ঋণপত্র নির্দিষ্ট কোনো পরিশোধের সময় উল্লেখ থাকে না তাকে অপরিশোধযোগ্য ঋণপত্র বলে। তার মানে আমার এখানে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে না, প্রতিষ্ঠান ঋণপত্রটাকে এখানে ইস্যু করবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট সময় হিসাবে নির্ধারিত থাকবে না। এটাকে মূলত অপরিশোধযোগ্য ঋণপত্র বলা হয়ে থাকে। সাধারণত নিম্নলিখিত সূত্রের সাহায্যে অপরিশোধযোগ্য ঋণপত্র মূলধন ব্যয় নির্ণয় করা হয়ে থাকে।
সূত্রটা কি ছিল আমাদের? কেবি সমান সমান আই ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 100 আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কেডি ইন্টু আই ডিভাইডেড বাই এনএসবি 1 মাইনাস টি ইন্টু 100 কেডি সমান সমান কেবি 1 মাইনাস টি ইন্টু 100। এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। জিনিসগুলো কিভাবে দেখবো? এখানে হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এনএসবি নেট সেলস ভ্যালু, কেবি হচ্ছে দ্য কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স, টি ফর কর্পোরেট ট্যাক্স। এখানে কোম্পানির 100 টাকায় লিখিত মূল্যে 12% সুদ হারে অপরিশোধযোগ্য ঋণপত্র বাজারে ইস্যু করলো। প্রতিটি ঋণপত্র বিক্রয় বাবদ কোম্পানি 980 টাকা পাওয়ার প্রত্যাশা করে। ঋণপত্র ইস্যু বাবদ ব্যয় 10 টাকা হলে কর পূর্ব ঋণের মূলধন ব্যয় নির্ণয় করো। তো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কেবি সমান সমান আই ডিভাইডেড বাই এনএসবি। এখন আমাদের সূত্র অনুযায়ী কি আসছে? কেবি সমান সমান আই ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 100। কেবিটা আমাদের কি ছিল? এখানে তোমাদের খেয়াল আছে আমাদের কি নির্ণয় করতে বলছে? কর পূর্ব ঋণ মূলধনের ব্যয় নির্ণয় করতে বলছে। কর পূর্ব ঋণ মূলধনের ব্যয়টা কি ছিল? কেবি আমাদের নির্ণয় করতে হবে এখানে। তাহলে সুদের পরিমাণ আমাকে বলে দিয়েছে 100 টাকা লিখিত মূল্যের 12% হার সুদে। লিখিত মূল্যটা কত ছিল? 100 টাকা এবং 12% হার সুদে, 12% হার সুদে। তাহলে সুদের পরিমাণটা কত ছিল? 100 টাকা 12% দিলে সুদ কি হবে? দিতে হবে। অপরিশোধ্য বাজারে ইস্যু করলো। প্রতিটি ঋণপত্র বাবদ কোম্পানি 980 টাকা প্রত্যাশা করে। ঋণপত্র ইস্যু বাবদ 10 টাকা খরচ হলে, ব্যয় হলে করপূর্ব সমাধান করো। দেন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের আই সমান সমান 1000 এর 12% মানে 120 টাকা। নেক্সট বিক্রয় মূল্য, নিট বিক্রয় মূল্য তো আমাদের কি দেওয়া আছে? এনএসবি সেলস ভ্যালু মাইনাস এইখানে আমাদের দেখো একটা ব্যয় আসছিল, এটাকে আমাদের ফিসক্যাল কস্ট আমাকে বলে থাকি, সেটা হচ্ছে এফসি হচ্ছে 10 টাকা। তাহলে মূলত আমি কিন্তু 970 টাকা পাচ্ছি। আর সুদের পরিমাণ দেওয়া লাগছে 12%, তার মানে আমাদের 120 টাকা সুদ দেওয়া লাগছে 1000 টাকা। কিন্তু কারণ তোমাদের এখানে বলতে পারো লিখিত মূল্য 100 টাকা স্যার, তাহলে 1000 টাকা কোথায় পেলেন? এটা একটা প্রশ্ন। কিন্তু এখানে তোমার খেয়াল করে দেখো 980 টাকা প্রত্যাশা করছে, তার মানে তার কিন্তু মূল্যটা ছিল মূলত 1000 টাকা। সেই 1000 টাকা 12% 120 টাকা। তো এখানে তাহলে আই সমান সমান 120, এনএসভি 970 ইন্টু 100 12.37%। কর পূর্ব মূলধন ব্যয় হলো 12.37%। তো আশা করি তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। তো পরবর্তী টপিকসে চলে আসি। পরবর্তী টপিকসটা হলো আমাদের পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়। পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়টা কি আছে আমাদের? নির্দিষ্ট মেয়াদ শেষে যে ঋণপত্রের আসল টাকা মালিককে পরিশোধ করা হয় তাকে পরিশোধযোগ্য ঋণপত্র বলে। পরিশোধযোগ্য ঋণপত্রের খরচ নির্ণয়ের ক্ষেত্রেও করের পরিমাণ বাদ দেওয়া হয়। সাধারণত নিম্নলিখিত সূত্রের সাহায্যে পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয় নির্ণয় করা হয়। তো পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়ের সূত্রটা বেশ বড়। আই আই ব্র্যাকেটে 1 মাইনাস টি এমবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন এমবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। তো এইখানে আগেরটা কি পড়ছিলাম? অপরিশোধযোগ্য, তার মানে নির্দিষ্ট কোনো সময়সীমা থাকবে না। আর পরিশোধযোগ্যতে কি হবে? কি মেয়াদকাল নির্দিষ্ট থাকবে। ম্যাথে চলে যাই, তাহলে আমাদের বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। তো ম্যাথটা আমরা একটু দেখি, এটা একটু আমরা বিস্তারিতভাবে দেখব। এখানে কি বলা আছে? সানরাইজ কোম্পানি 12% কুপন সুদে, 12% কুপন সুদের কার কত পার্সেন্ট? 12% কুপন সুদে 5 বছর মেয়াদি বন্ড 5000 টাকায় লিখিত মূল্য ইস্যু করে, যার বাজার মূল্য 4700 টাকা। ভাসমান ব্যয় 2500 টাকা। কর্পোরেট করের হার 4% হলে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো। কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়টাকে এখানে নির্ণয় করতে হবে। কেডি সমান সমান, তাহলে আমাদের এখানে বলে দেওয়া আছে কর পরবর্তী ঋণ ব্যয় এবং এই অঙ্কটা থেকে আমাদেরকে বুঝতে হবে এখানে লিখিত মূল্য আমাদের কত দেওয়া আছে? 5000 টাকা। কারণ সে আশা করছে মূল্য 4700 টাকা। এখানে দেখো 5 বছর মেয়াদি 5000 টাকা লিখিত মূল্য ইস্যু করলো। মেয়াদ পূর্তিতে মূল পেলে কত হবে? 5000 টাকা হবে। সুদের পরিমাণটাকে আমাদের কত পার্সেন্ট? 12%। 5000 টাকার 12%। এবার প্রকৃত বিক্রয় মূল্য কত? সকল খরচ বাদ দিয়ে প্রকৃত মূল্য এর নেট সেলস গুলো কি বিক্রয় মূল্যের সাথে ভাসমান ব্যয়, এটাকে বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য করলাম কত টাকায়? 4700 টাকায়।
এখন তুমি বা আমি একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমরা যদি প্রতিষ্ঠান থেকে কিনি তাহলে আমাদের লাভটা হবে কি? লাভটা এটাই যে তুমি 5,000 টাকার দামের শেয়ার 4700 টাকায় কিনছো, এবং ভাসমান ব্যয় তার মানে ইস্যুকৃত ব্যয়, মার্কেটিং ব্যয়, এসব ব্যয় আছে আরো 250 টাকা। টোটাল কোম্পানির হাতে যাচ্ছে 4450 টাকা, কিন্তু তাকে পরিশোধ করতে হবে 5,000 টাকা। করের হার কত পার্সেন্ট? 40%, বা 0.40, মেয়াদকাল 5 বছর। তো ঠিক আছে, আমরা পয়েন্টগুলো পেয়ে গিয়েছি। এবার আমাদের আগে যে সূত্রটা দেখলাম সেই সূত্র অনুযায়ী আমরা এটাকে পাঠিয়ে দিই। কর পরবর্তী ঋণের মূলধন ব্যয়, কর পরবর্তী ঋণের মূলধন ব্যয়টা কত হবে? মানে মূলধন তো আমরা এখান থেকে কালেক্ট করলাম, তো মূলধন যেহেতু কালেক্ট করছি সেহেতু এখানে আমাদের যে ব্যয়টা আছে সেটাই মূলত হচ্ছে কর পরবর্তী মূলধন ব্যয়। কর পরবর্তী মূলধন ব্যয়ের সূত্রটা আমরা এখানে পাতাই, আই সমান সমান 1 মাইনাস টি ইন্টু এমভি এনএসবি এন। এখানে দেখো সূত্রে আমরা দেখি আইটা কত পেয়েছিলাম, আই রেট অফ ইন্টারেস্ট 5 × 60, 600 টাকা। সূত্রে রন মাইনাস টি, ট্যাক্স রেট কত ছিল এখানে বলাই আছে 40%, এটুকু আমরা পাইলাম। এমভি কত দেওয়া আছে, ম্যাচিউর ভ্যালু, ম্যাচিউর হলে কত টাকা হবে দেখো 5,000 টাকা, তাহলে ম্যাচিউর ভ্যালু 5,000 টাকা। আর এনএসভি, এনএসভি নিট সেলস ভ্যালু, সেলস ভ্যালুটা কত পাইলাম, মানে প্রকৃত আমাদের সকল ব্যয় বাদ দিয়ে আমাদের যে সেলস ভ্যালু থাকবে সেটাই হলো নিট সেল ভ্যালু। বিক্রি করছিলাম 4700 টাকায়, অনেকে ভুল করে, কিন্তু এর সাথে আবার ভাসমান ব্যয়টাকে বিয়োগ করে যেতে হবে 4450 টাকা, ডিভাইডেড বাই এন, নাম্বার অফ ইয়ার কত, কত বছরের জন্য, 5 বছর মেয়াদের জন্য। আর এই পরের গুলো তো সেম জিনিসই, ডিভাইডেড বাই 2। তো এই জিনিসটুকুই যদি তোমরা সহজে বুঝতে পারো তাহলে কিন্তু ম্যাথটা কোনোভাবেই কঠিন হয় না। তো ক্যালকুলেশনটা তোমরা করে নিবা, যেহেতু তোমরা এখন ক্যালকুলেশনগুলো নর্মালি সহজ আছে। তো ক্যালকুলেশন করে ঋণ পরবর্তী মূলধন ব্যয় কত হচ্ছে আমাদের 9.95%। এবার একটা বিষয় দেখো, তোমাকে বলা হলো তুমি এই শেয়ারটাকে এইভাবে ইস্যু করবে, অথবা তুমি ব্যাংকের কাছ থেকে টাকা ঋণ নিবা 10-10% তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। এখন তাহলে কিন্তু তোমাকে বলে দিল এই ধরনের একটা অঙ্ক বলে দিল, এবং সাথে বলে দিল যে অথবা তুমি ব্যাংকের কাছ থেকে তুমি 12% সুদে নিতে পারো, তাহলে তোমার জন্য কোনটা সুবিধাজনক হবে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো কমপ্লিট করব। কমপ্লিট করলে কিন্তু আমাদের যেটার পরিমাণটা কম হবে আমরা কিন্তু সেটাতেই ইনভেস্ট করব। তো বিষয়টা আমি মনে হয় তোমাদের ক্লিয়ার করতে পারছি। তো পরবর্তী টপিকসে কি আছে, ঋণ হচ্ছে সব থেকে কম ব্যয় সম্পন্ন তহবিলের উৎস। এইখানে একটা টপিকস আমরা বলছি যে ঋণটা হলো মূলত সবচেয়ে কম ব্যয় সম্পন্ন তহবিলের উৎস। তো তাহলে দেখি এখানে আমাদের কি দেওয়া আছে, সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানে সব সময় নিজস্ব মূলধন দিয়ে ব্যবসা করে না, কারণ অনেক সময় মালিক মূলধন ব্যয় বেশি থাকে, কিন্তু ঋণকৃত তহবিলের ব্যয় কম। তহবিলের ব্যয় বা ঋণ মূল্য ব্যয় কম থাকায় কিছু কারণ হচ্ছে যা নিচে আলোচনা করো। এটা প্রথম কারণটা তাহলে কি, তার মানে সহজে কি বোঝা যাচ্ছে, আমি যদি ঋণ নিয়ে ব্যবসা করি তার মানে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমার খরচটা কিন্তু তুলনামূলক কম হতে পারে। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে করযোগ্য খরচ। করযোগ্য খরচটা কি, ঋণকৃত মূলধনের উপর প্রদত্ত সুদ করদাতার খরচ হিসাবে বিবেচিত হয়। ঋণের উপর কর সুবিধা পাওয়া যায়, ফলে ঋণের খরচ কম হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো প্রতিষ্ঠান 14% সুদে ঋণ মূলধন সংগ্রহ করলে যদি করের হার 50% হয়, তবে কর পরবর্তী ঋণের খরচ কত হবে? তো কেডি সমান সমান কেবি 1 - টি, তো সূত্রটা পাতায় দিলে আমাদের হয়ে গেল। আয়ের নিশ্চয়তা, এটা কি আমাকে আয়ের নিশ্চয়তা প্রদান করে? ঋণ তহবিলের ওপর বাধ্যতামূলকভাবে ঋণের হার সুদ প্রদান করতে হয়, ফলে ঋণদাতাকে আয়ের নিশ্চয়তা পায়। ঋণ যে দিয়ে থাকে সে কিন্তু আয়ের নিশ্চয়তা পায়। ওদিকে কি হয়, ঋণ যে গ্রহণ করে সেও কিন্তু বুঝতে পারে যে আমাকে এত টাকা হারে টাকা প্রদান করতে হবে, তার মানে তাও সেও কিন্তু একটা নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা থাকে। মূলধন ফেরতের নিশ্চয়তা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মূলধন ফেরতের নিশ্চয়তা। ঋণ পরবর্তী নির্দিষ্ট সময়ের পর ফেরত দিতে হয়, এমনকি কোম্পানি বিলোপ সাধনে ঋণের টাকা প্রথমে পরিশোধ হয়, ফলে সুদের হার কম হয়ে থাকে। ব্যয়ের পরিচালনার অংশগ্রহণ, ব্যয় ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ। সাধারণত শেয়ারের মালিকগণ ব্যবসা অংশগ্রহণ করে, কিন্তু ঋণ যদি নিয়ে থাকি তাদের কোনো ধরনের অংশগ্রহণ বা প্রতিনিধিত্ব দেওয়া লাগে না। তো এই বিষয়গুলো থেকে আমরা কি বলতে পারি, এই বিষয় থেকে আমরা কি সহজে বলতে পারি, তোমাকে যদি প্রশ্ন দিয়ে দেয় একটু টিপিক্যালি, যে একটা সিচুয়েশন দিয়ে দিল, তুমি মিস্টার এক্স কোম্পানি, একটা এক্স কোম্পানিতে চাকরি করো, তুমি মিস্টার ওয়াই, তো তুমি প্রতিষ্ঠানের জন্য তুমি ফিনান্সিয়াল ম্যানেজার হিসাবে তোমার জন্য কোনটা সুবিধা হবে, তুমি
শেয়ার ইস্যু করবা নাকি তুমি কোনো জায়গা থেকে ঋণ গ্রহণ করবা। তো তাহলে তোমার যদি এইটা হয় যুক্তি, হ্যাঁ আমি ঋণ গ্রহণ করব, দুইটাই যদি সমান আসে, তাহলে যদি তুমি ঋণ গ্রহণ করো সেক্ষেত্রে কিন্তু তোমার ঝামেলাটা কম হবে, ঝুঁকিটা কম হবে, সেটাই কিন্তু এখানে তুমি তোমার এই যুক্তিগুলাকেই তুমি তুলে ধরতে পারবে। তো পরবর্তী টপিকস এবং মেবি আজকে শেষ টপিকস আমাদের এটাই, যে আমাদের আজকে এটাই মূলত শেষ টপিকস হিসেবে আমরা আলোচনা করব। পরবর্তী টপিকসটা কি? পরবর্তী টপিকস হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা কি? অগ্রাধিকার যে শেয়ারটা কি, এটা কি আগে তোমাদের খেয়াল আছে? হ্যাঁ, সেটাকে একটু বলে আসি। কোম্পানির লভ্যাংশ বন্টন বিলোপ সাধনের মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে সাধারণত শেয়ার মালিকদের চেয়ে অগ্রাধিকার শেয়ার পেয়ে থাকে। যারা বেশি অগ্রাধিকার পেয়ে থাকে তাদের অগ্রাধিকার শেয়ার বলে থাকে। অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কোনটা? অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার এইটাই যে শেয়ারে নির্দিষ্ট কোনো সীমা থাকে না। সহজ কথা, এখন সূত্র এটা আমি ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে তোমাদের দেখাই। একটি কোম্পানি 16% অগ্রাধিকার ভিত্তিতে ইস্যু করলো, লিখিত মূল্য 100 টাকা, উত্তোলন ব্যয় 5%, অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করো। যদি শেয়ারটি ইস্যু করা হয়, লিখিত মূল্য 10%, প্রিমিয়াম 5%, মানে তিনটা পয়েন্ট আমাকে দিয়ে দেওয়া আছে, অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করতে হবে। তো আমাদের সূত্র এটা, আমরা একটু বিশ্লেষণে চলে আসি। বিশ্লেষণে দেখি, যদি লিখিত মূল্যে বিক্রয় করা হয়, এখানে কি বলেছে, আমাদের মূল্য কিন্তু তিন ধরনের দেওয়া আছে। যদি লিখিত মূল্যে বিক্রয় করা হয়, কেপি সমান সমান কি হবে? 16 কি ছিল? 16 ছিল আমাদের কেপি, কেপি ডিপি মাইনাস পিও ইন্টু এফসি ইন্টু 100। এফসি মানে ফেস ভ্যালু, এখানে আমরা দেখে আসি। ডিপি হচ্ছে ডিভিডেন্ড পার স্টক, পিপি হচ্ছে প্রাইস পার প্রিফার্ড স্টক, আর এফসি হচ্ছে অ্যামাউন্ট অফ ফ্লোটিং কস্ট। তো এইখানে আমাদের চলে আসি, তাহলে আমাদের 16%টা কি? ডিপি হচ্ছে তাহলে 16%, 16। পিওটা কি আছে আমাদের এখানে? পিও আছে 100 টাকা। আর এফসি আছে ফ্লোটিং কস্ট আছে কত? এখানে দেখো ফ্লোটিং কস্ট হচ্ছে 5%। এক স্লাইড আনলে ভালো হতো, কিন্তু স্লাইডটা বেশ বড় হয়ে যায়, এই জন্য আমি এক স্লাইডে আনি নাই। তো সূত্র মানগুলো পাতিয়ে দিলে আমাদের কিন্তু মানটা চলে আসে, যদি আমি লিখিত মূল্যে বিক্রয় করা হয়। এবার যদি বলি 10% প্রিমিয়ামে বিক্রয় করা হয়, সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, প্রিমিয়ামটা 10% বাড়ছে। পিওটা কিন্তু আমার আমার ডিপিটা কিন্তু পরিবর্তন হয়নি, আমাকে পিওটা পরিবর্তন হচ্ছে প্রিমিয়ামে, 10% প্রিমিয়ামে, মানে 110 টাকায় যদি বিক্রি করি। এফসিটাও কিন্তু আমাকে চেঞ্জ হয়ে আসছে, যেহেতু এফসি ছিল কি, ফ্লোটিং কস্ট ছিল আমার পিওর উপরে 5%, তাহলে এখানে এফসির উপরে 5%, 5.5 টাকা। এখন সূত্র বসায় দিলে 15.31। এবার যদি 5% বারটায় বিক্রি করা হয়, মানে 10% বেশি দামে বিক্রি করলে কি হবে, 5% কমে বিক্রি করলে কি হবে, তাহলে 5% কমে বিক্রি করলে পিওটা 5% কমে যাচ্ছে, এফসিটাও কমে যাচ্ছে, তাহলে সূত্র বসা দিলে 17.73। তো তাহলে কি তোমরা দেখতে পাচ্ছ, ম্যাথমেটিক্সটা কিন্তু এখান থেকে মূলত এইভাবে দিয়ে থাকে যে তোমরা এইগুলা নির্ণয় করতে হবে। এখান থেকে যত জটিল কঠিন আসুক না কেন তোমরা অবশ্যই পারবে। এইখানে কতে বলছে কি, ক কেন, ক খ গ কেন আসছে? খতে হচ্ছে 10% প্রিমিয়ামে ব্যয় নির্ণয় করা, 5% বার্তায় ব্যয় করা, আর এখানে হচ্ছে জাস্ট আমি যে মূল্যটা দেওয়া আছে সেই মূল্যতে করা। আশা করি তোমরা বুঝতে পারছো, সমস্যা হলে আমাকে নক করবা। তো আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়টা কি, এটা তোমরা আলোচনা করে দেখবা। তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব সপ্তম অধ্যায় তৃতীয় খণ্ড নিয়ে। এই উৎস থেকে আমি আমার উৎসগুলো সংগ্রহ করছি, এখানে আমার সাথে যোগাযোগ করা টোটাল ইনফরমেশন দেওয়া আছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। এন্ড স্লাইড।